আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবার ঠিক আছে মনে হ্যাঁ, হয়, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে। সাউন্ড এই কারণে মানে হ্যাঁ, একটু তো ঝামেলা আমি হয়। যেটা জিজ্ঞেস করছিলাম, তোমার শরীর ভালো তো আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে গত ২ দিনের চেয়ে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রেট টু নো। হ্যাঁ, ফিরে আসতে পারলাম। ইউ লুক ফ্রেশ। ও, থ্যাংক ইউ। আচ্ছা, শরীফ ভাই, আমরা তো গত বেশ কিছুদিন যাবৎ আহ, বিভিন্ন অঞ্চলের যে কনফ্লিক্টিং সিচুয়েশন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম। বিভিন্ন সাংঘর্ষিক সিচুয়েশন, এই কোভিড-19 প্রেক্ষাপটেও বিভিন্ন জায়গাতে আমরা জানি যে বিভিন্ন টেনশন চলছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ভারত মহাসাগর, আমরা চীন, দক্ষিণ চীন, হ্যাঁ, সাগর নিয়ে, তারপর দক্ষিণ চীন এশিয়া সাগর। প্যাসিফিক, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ইন্ডিয়া, চীনে, ইন্ডিয়া চীনের মধ্যকার যে সাংঘর্ষিক অবস্থা সেটা নিয়ে আলোচনা করেছি। নেপাল ইন্ডিয়ার মধ্যে টেনশন নিয়ে আলোচনা করেছি। তো বেসিকলি, নেপাল নিয়ে আলোচনা করেছে, হ্যাঁ, নেপাল ইন্ডিয়া নিয়ে। হ্যাঁ, নেপাল নিয়েও আলোচনা করেছি। তো আজকে আমরা বেসিকলি ফোকাস করতে চাই যে এই যে ক্রমবর্ধমান বিভিন্ন জায়গাতে যে আপনার কনফ্লিক্টিং সিচুয়েশন আমরা দেখছি, কোভিড-19 প্রেক্ষাপটে, যেখানে সব দেশের অর্থনীতি হুমকির সম্মুখীন, এক ধরনের চ্যালেঞ্জ আছে। তার মধ্যেও হ্যাঁ, হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে অনেকেই রাইট। তাদের ডিফেন্স বাজেট রিভিজিট করছে। আহ, তারা এনহ্যান্স করার চেষ্টা করছে। এই এই বিষয়গুলো নিয়ে আমরা একটু এটা ইনসাইট, একটু ডিপ ইনসাইট থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে আসলে কি হচ্ছে পৃথিবীতে, যে কেন এই আহ, বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি, যে অর্থনীতি যখন স্থবির হয়ে যাচ্ছে সেখানেও ডিফেন্স বাজেট বাড়ানো হচ্ছে। বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সামরিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটতে যাচ্ছে বা অস্ত্রের বাজার গরম কি হচ্ছে। হচ্ছে? জি 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 জি, অস্ত্রের বাজারও গরম হচ্ছে কেন আসলে? তো এই বিষয়ে আমি এটা খুবই একটু ওভারঅল। জি এটা এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা। তার কারণ হচ্ছে যে মানে এটা খুব কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার যে আমার অর্থনীতি খারাপ হচ্ছে, অর্থনীতি প্রায় স্থবির হয়ে গেছে, সেখানে আমি কেন ডিফেন্স বাজেট বাড়াবো? এটা আমার মানে সেটাই। আসল মোটিভেশনটা আসলে কি? আমরা কিন্তু জি প্রথমেই আলোচনাতে একদম এই আমাদের এখানে গ্রুপে যে আলোচনা করছিলাম, যে প্রথমেই আমরা কিন্তু আলোচনা করছিলাম ওয়ার্ল্ড অর্ডার নিয়ে। হ্যাঁ, যে ওয়েস্টার্ন লিডারশিপে যে ওয়ার্ল্ড অর্ডারটা আছে, সেই ওয়ার্ল্ড অর্ডারটা কিন্তু আমরা বলছিলাম চেঞ্জ হচ্ছে, বা আমরা পরবর্তীতে এরও আলোচনা করেছিলাম কলাপসড করছে, অলমোস্ট কলাপসিং জি অবস্থায় আছে। হ্যাঁ, তো ওয়ার্ল্ড অর্ডার যখন কলাপসিং অবস্থায় আছে, এই ওয়ার্ল্ড অর্ডারের সাথে যারা কানেক্টেড, যারা এটার উপর ডিপেন্ডেন্ট, তারা সবাই কিন্তু এটা ফিল করবে। এবং আলটিমেটলি তারা যেটা আহ, করবে সেটা হচ্ছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এতদিন যাবৎ যেই সিস্টেমটা বা যেই আলোচনাগুলা বা যেই ট্রিটি বা যেগুলা সমঝোতা, সেগুলোর উপরে যেগুলোর উপর যে রাষ্ট্রগুলো ডিপেন্ডেন্ট ছিল বা যে একটা সরকারগুলো স্থিতাবস্থা ছিল। ডিপেন্ডেন্ট ছিল, জি স্থিতাবস্থা ছিল এবং ডিপেন্ডেন্ট ছিল, এই ডিপেন্ডেন্সি ছিল, এই ডিপেন্ডেন্সিটা একটা সমস্যা পড়ে গেছে। কারণ আমি যেটার উপর ডিপেন্ডেন্ট সেটা যদি না থাকে, তাহলে আমি কই যাব? হ্যাঁ, যে জি আমি দাঁড়িয়ে আছি একটা টেবিলের উপরে, দুদিন পরে দেখলাম টেবিলটা নাই। তা টেবিল না থাকলে তো আমার চিন্তা করতে হবে তাহলে আমি আসলে দাঁড়িয়ে থাকলাম কোথায়, ওয়ার ইজ স্ট্যান্ডিং। আমার সেটাই। যে দাঁড়িয়ে থাকার যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা আসলে নড়ে গেছে। তো প্ল্যাটফর্মটা নাই হয়ে যাচ্ছে অলমোস্ট অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে এরকম একটা অবস্থা হলে বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন সরকার বা বিভিন্ন রেজিম, তারা কিন্তু ইনসিকিউর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা এতদিন যাবত চিন্তা করছিল যে অ্যাটলিস্ট সিকিউরিটিটা কোনো ইস্যু নাই। কেন ইস্যু জি নাই? বিকজ তারা গ্লোবাল অর্ডারটার উপরে রিলাই করতো, যে এই গ্লোবাল অর্ডারটা আমাকে সাপোর্ট দিবে, এবং আমার যদি কোনো সমস্যা হয় তাহলে গ্লোবাল অর্ডারের কারণে আমি এটাতে উতরে উঠতে পারবো। কি ধরনের একটা জি কি ধরনের উত্তর উঠতে পারবো? যেমন একটা আইডিয়া দিই, মিডল ইস্টে যে কান্ট্রি গুলো আছে, এগুলো বেশিরভাগ কান্ট্রি কিন্তু আমেরিকার ফ্রেন্ড। হ্যাঁ, অথবা ওয়েস্টার্ন অন্য কোনো কান্ট্রির ফ্রেন্ড, ব্রিটেন বা ফ্রান্স কোন কারো ফ্রেন্ড, বাট সবারই বেসিক্যালি সে আমেরিকার সাথে ফ্রেন্ড। হ্যাঁ, তো সেক্ষেত্রে জি যদি কোনো কনফ্লিক্টে তারা জড়ায়, মিডল ইস্টে তো কনফ্লিক্টের শেষ নেই, প্রচুর ধরনের কনফ্লিক্ট আমরা দেখেছি, কন্টিনিউয়াস আমরা কনফ্লিক্ট দেখেছি। তো সেই হুম, কনফ্লিক্টে যদি জড়ায়,
তারা অলওয়েজ দেখেছে যে আমেরিকা এবং তার সাথে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো তাদেরকে সাপোর্ট দিয়েছে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে কোনোভাবে তারা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তাদেরকে জি রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়েছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছে, টেকনোলজি, অস্ত্র, ট্রেনিং ইত্যাদি আরো অনেক কিছু দিয়ে তাদের সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এটা তারা রিলাই করতে এটার উপরে। যে আমরা মিডল ইস্টের যে কান্ট্রিগুলো দেখুন, সৌদি আরব বা আরব আমিরাত, জি হ্যাঁ, তারা বিপুল পরিমাণ অস্ত্র আমেরিকা থেকে এবং ইউরোপ থেকে তারা আমদানি করে। হ্যাঁ, তারা সবসময় আমদানি করে গিয়েছে। তারা তেল তেল এবং গ্যাস বিক্রি করে তারা অর্থ উপার্জন করেছে এবং সেই অর্থ দিয়ে তারা অস্ত্র কিনেছে। কিন্তু এই অস্ত্রটা চালানোর মতন লোকও তাদের নাই। তো অস্ত্র চালানোর মতন যখন লোক নাই তখন তাদের কি করতে হয়েছে? তখন তারা অন্য কান্ট্রির উপর ডিপেন্ড করতে হয়েছে, যে কান্ট্রি গুলো তাদেরকে ম্যান পাওয়ার দিতে পারে। যেমন মিডল ইস্টের কান্ট্রি গুলো, পাকিস্তান, ইজিপ্ট, পাকিস্তান। টার্কি, অথবা এই কান্ট্রি গুলোর উপর তারা ডিপেন্ড করেছে। হ্যাঁ, এই কান্ট্রি গুলোতে ভালো ম্যান পাওয়ার আছে। হ্যাঁ, এই ম্যান পাওয়ার গুলোকে তারা ব্যবহার করেছে। যে কুয়েতের যেহেতু সিকিউরিটির ইস্যু, হ্যাঁ, তাদের মানুষ কম, তারা কি করেছে? তারা বাংলাদেশি সোলজারদের উপর ডিপেন্ড করেছে। বাংলাদেশের সোলজাররা কুয়েতে গিয়ে তাদের বিভিন্ন সিকিউরিটির কাজগুলো করে দিচ্ছে, জাস্ট বিকজ জি কুয়েতে মানুষ নাই। মানে এত ছোট একটা দেশ, তাদের ইনসিকিউর একটা পরিস্থিতি। এখন অবশ্য সাদ্দাম হোসেন ইরাকে নাই, কিন্তু তারপরেও তাদের একটা ইনসিকিউর একটা পরিস্থিতি আছে, বিকজ একটা কনফ্লিক্টিং সিনারিও, এখানে ইরানের সাথে একটা কনফ্লিক্ট রয়েছে মিডল ইস্টের অন্য কান্ট্রিগুলো। তো সেই ধরনের কনফ্লিক্ট যদি হয় তখন এই কান্ট্রিগুলো কিন্তু ইনসিকিউর হয়ে যায়। হ্যাঁ, বাহরাইন, কাতার বা ইউএই, এই কান্ট্রিগুলো কিন্তু বেসিক্যালি ছোট কান্ট্রি। আমরা যদি তাদের জনসংখ্যার দিকে দেখি, সবগুলো ছোট জনসংখ্যা, যদি অনেক অর্থ জি আছে, প্রচুর অর্থ আছে। হ্যাঁ, কিন্তু তাদের অর্থর যে ভান্ডারটা, সেই ভান্ডারটা রক্ষা করার মতো কিন্তু ক্যাপাবিলিটি তাদের নাই। তো সেই জি ক্যাপাবিলিটি অ্যাচিভ করার জন্য তারা যেটা করেছে, তারা আমেরিকার কাছে এবং ইউরোপের কাছে তারা গিয়েছে, তোমরা আমাদেরকে অস্ত্র দাও এবং আমাদেরকে ট্রেনিং দাও। তো অস্ত্র ট্রেনিং এর উপর বেস করে তারা তাদের সিকিউরিটি ডেভেলপ করার চেষ্টা করছে। এবং ওয়েস্টার্ন কান্ট্রি থেকে তারা কনসালটেন্ট নিয়ে এসছে, মানে কনসালটেন্ট মানে হচ্ছে ভাড়াটে সৈন্য। হ্যাঁ, ভাড়াটে সৈন্য নিয়ে এসছে। তারা ইউএর যে রেজিম, সেই রেজিমকে তারা প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, ইউএর যে যুবরাজ আছে, সেই মোহাম্মদ বিন জায়েদ, এমবিজি, সেই যুবরাজের দেখা যায় যে তার যে আহ, আহ, যে আহ, মানে একেবারে ক্লোজ যারা সোলজার গুলো আছে, হ্যাঁ, যে অফিসার গুলো আছে, সেই অফিসার গুলো অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকে এসছে। মানে তারা ইউএই লোক না, তারা দেখা গেছে অস্ট্রেলিয়ান, আমেরিকান, ফ্রেঞ্চ, কলম্বিয়ান, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গা থেকে স্পেশাল ফোর্সের লোকরা এসে এই কাজগুলো করে দিচ্ছে। তো ভাড়াটে সৈন্য, সহজ কথা। হ্যাঁ, ভাড়াটে ভাড়াটে হ্যাঁ সৈন্যের উপরে তারা তারা ডিপেন্ডেন্ট। তো এইরকম একটা অবস্থায় যখন তারা ইয়েমেনের মতন একটা যুদ্ধে জড়ালো, তখন কি হলো? যখন ইয়েমেনের যুদ্ধে জড়ালো তখন ইউরোপের কান্ট্রিগুলো তাদের আহ, যে আইডিওলজিক্যাল যে প্রায়োরিটি গুলো আছে সেগুলো কিন্তু মনে করে দিতে লাগলো। যে আহ, ইয়েমেন হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন, একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সো যেহেতু এখানে সৌদি গ্রুপ মানবাধিকার লঙ্ঘন করছে, সো আমরা সৌদি গ্রুপকে আমরা অস্ত্র দিব না। এবং এট দ্য সেম টাইম আমেরিকাতে কংগ্রেসে যারা লিবারাল আছে তারাও কিন্তু সৌদি আরবের এগেনস্টে চলে গেল। তারা বলা শুরু করলো যে কংগ্রেসে আইন পাশ করে দাও, তারা সৌদি আরবের কাছে অস্ত্র যাতে বিক্রি করতে না পারে, কারণ সেই অস্ত্র ইয়েমেনে ব্যবহার করা হবে। সো আমরা অস্ত্র বিক্রি করবো। অস্ত্র কিন্তু সৌদি আরব ঠিকই পেল, ইউইও পেল, কিন্তু এই যে থ্রেটটা যে তৈরি হলো, হ্যাঁ, যে আমরা অস্ত্র দিব না বা আমরা এমবার্গো দিয়ে দিব, আমরা স্যাংশন দিয়ে দিব, এই যে একটা ভয় তৈরি করলো, যে তারা চিন্তা করা শুরু করলো যে এতদিন যাবত তো তারা আমাদের সাহায্য করেছে, এতদিন যাবত তারা আমাদের সাথে থেকেছে, তো এখন যদি আমেরিকা, ইউরোপ তারা যদি আমাদের সাথে না থাকে, আমরা তখন কি করব? তো তারা যখন এই অবস্থায় পড়েছে তখন তারা যেটা শুরু করেছে সেটা হচ্ছে তারা নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, জি তারা ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, তারা নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপ করার চেষ্টা করছে। যেই জিনিসটা এর আগে পাকিস্তান করেছে। পাকিস্তান কখন করেছে? তারা নিউক্লিয়ার পাওয়ার যখন হয়েছে ইন্ডিয়াকে কাউন্টার হুম করার জন্য, তো নিউক্লিয়ার পাওয়ার হওয়ার সাথে সাথে ইউনাইটেড স্টেটস পাকিস্তানের উপরে এমবার্গো দিয়ে দিয়েছে, যে পাকিস্তানের কাছে সেন্সিটিভ কোনো মিলিটারি আইটেম বিক্রি করা যাবে না। সো এটা ক্ষেত্রে হয়েছে কি, যে পাকিস্তানের যে ইন্ডিয়ার এগেনস্টে যে ফাইট করার ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি ড্রাস্টিক্যালি ফল করেছে। হ্যাঁ, জাস্ট বিকজ আমেরিকা তার কাছে কোনো অস্ত্র বিক্রি করতে দিচ্ছে না, স্পেশালি ক্রিটিক্যাল আইটেম যেগুলো আছে সেই ক্রিটিক্যাল আইটেম গুলো বিক্রি করতে দিচ্ছে না। পাকিস্তান এই সমস্যা পড়েছে, যে কারণে পাকিস্তান কিন্তু তার নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি। পরে কি হলো? তুরস্কের হলো।
হ্যাঁ, তুরস্ক যখন ওই 2016-এ যখন তাদের ওখানে একটা ফেইল্ড কু হলো, হ্যাঁ, একটা কু যখন ফেল করলো, তখন কি হলো? তখন রেজিম কিন্তু সমস্যায় পড়ে গেল, যে দেখলো যে আমেরিকান ওয়েপনের উপরে ডিপেন্ড করলে দেশে বিপদ হবে। কারণ আমেরিকান যে ওয়েপন গুলো আছে সেগুলো আমেরিকান কমান্ড ছাড়া চলে না। মানে আমেরিকার তৈরি করা যে F-16 গুলো, সেগুলো আরেকটা F-16 উপর ফায়ার করে না। এখন সেই F-16 যদি তুরস্কের এগেইনস্টে হয়, তাহলে তুরস্ক কি করবে? মানে তার দেশে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই যে আরেকটা দেশের F-16 কে F-16 এগেইনস্টে ডিফেন্ড করতে পারে। এরকম একটা অবস্থায় সে এখন কি করবে? সে এখন চিন্তা করলো যে আমার তখন অল্টারনেটিভ দেখতে হবে, যে রাইট। এমন কিছু সিস্টেম আমার দরকার যেই সিস্টেম ওয়েস্টার্ন সিস্টেমের এগেইনস্টে ফাইট করতে পারে। সে কিন্তু নেটোর সদস্য। নেটোর জি। সদস্য হওয়া মানে হচ্ছে নেটোর সাথে রন্ধে রন্ধে তার মিল থাকতে হবে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থায় তার 2016-এর কু অ্যাটেম্পটা মনে করে দিল, আরেকটা যদি এরকম অ্যাটেম্প্ট হয়, তখন তুরস্ক কি করবে? তখন তো সে নেটোর সিস্টেমের উপরে ডিপেন্ড করতে পারবে না, তার দেশে কিন্তু কু হয়ে না। যাবে এবং ক্ষমতা পাল্টে যাবে। সো রেজিম কিন্তু তখন সমস্যা পড়ে গেল। সো কারেন্টলি যে এর দোকানে যে একে পার্টি যে রেজিমটা আছে, তারা চিন্তা জি। করা শুরু করলো যে উই হ্যাভ টু ক্রিয়েট আ বাফার। এখানে এমন একটা বাফার তৈরি করতে হবে যেটার কারণে একটা ডিটারেন্ট তৈরি করতে হবে, যেটার কারণে পরবর্তীতে যাতে এই কাহিনীটা আরেকবার না হয়। এই জি। চিন্তা থেকে তারা যেটা করলো, তারা রাশিয়ার কাছ থেকে S-400 কেনা শুরু করলো। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। তো S-400 যখন কিনতে গেল, তখন আমেরিকা কিন্তু রেড ফ্ল্যাগ উঠে দিল, যে তুমি যদি হ্যাঁ। এই S-400 কিনো, তাহলে আমরা তোমাকে F-35 দিব না। তুমি যে F-35 এর প্রজেক্টের যেটা পার্টনার, সেই পার্টনার তোমাকে আমরা রাখবো না, এবং তোমার কাছ থেকে আমরা যেই পার্টস গুলো নিচ্ছিলাম সেই পার্টস গুলো নিবো না, এবং তোমাকে আমরা প্লেনও ডেলিভারি দিব না। তো এরকম একটা জি। অবস্থা তুরস্ক তখন কি করবে? তো তুরস্ক তখন বাধ্য হয়েছে তার যে নিজস্ব যে ডিফেন্স ইন্ডাস্ট্রিটা, এটাকে আরো নতুন ভাবে তৈরি করতে। তারা ওই যে ক্রিটিক্যাল কম্পোনেন্ট যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রির উপর ডিপেন্ডেন্সি ছিল, সেগুলো কিন্তু তারা এখন নিজেরা এখন তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়েছে যে ওয়েস্টের সাথে তাদের যে ক্লোজ সম্পর্ক, সেটা কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে সেভাবে, সেই কারণে। হ্যাঁ, যে সৌদি আরব সবসময় ডিপেন্ডেন্ট ছিল আমেরিকার উপরে, কিন্তু এখন দেখছে যে জি। যখন ইয়েমেনে যুদ্ধ করতে যাচ্ছে, তখন কংগ্রেস থেকে ঝামেলা করছে। হ্যাঁ, জার্মানি থেকে ঝামেলা করছে, ইউকে থেকে ঝামেলা করছে। হ্যাঁ, তখন এই ঝামেলাগুলো মেটানোর জন্য তারা আরো নিজের দিকে মানে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবং কোভিড-19 আসার পর থেকে তারা দেখলো যে আরেক ঝামেলা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা তেলের তাদেরকে দাম। এখন তাদেরকে যে সাপোর্ট দিতে পারবে, মিলিটারি সাপোর্ট বা পলিটিক্যাল সাপোর্ট, সেটা দিতে পারার ক্ষমতাই এখন আমেরিকার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে যখন আমেরিকা মিডল ইস্ট থেকে তার সৈন্য সরানো শুরু করলো, তখন কিন্তু মিডল ইস্টের সব কান্ট্রি গুলো চিন্তা করা শুরু করলো যে আমেরিকা তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এখন আমরা কি করবো? তাই আমেরিকা বলে যে, না আমরা তো আছি, আমরা একদম যাই নাই, আমরা এখানে আছি, আমাদের তো প্রেজেন্স আছে। কিন্তু এখন যেটা প্রেজেন্স আছে কি না থাকে সেটা অন্য অন্য জিনিস। এখন তো ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে, যে আমেরিকার আসলে ক্যাপাবিলিটি আছে কিনা এবং তার সদিচ্ছা আছে কিনা। আমেরিকা যেহেতু তার এন্টায়ার পোস্টার নিয়ে গেছে চায়নার এগেইনস্টে, তো চায়নার এগেইনস্টে তার সবকিছু মোতায়েন করছে, এখন তাহলে মিডল ইস্টের কি হবে? সো মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু এখন ইনসিকিউর হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু নিজস্ব ডিফেন্স তারা ডেভেলপ করার চেষ্টা করছে। তারা সবগুলো কান্ট্রি চেষ্টা করছে অল্টারনেট সিস্টেম তৈরি করার জন্য। হ্যাঁ, যে ইজিপ্টের যে সিসি সরকার, তার হিউম্যান রাইটস ভায়োলেশনের শেষ নাই, কিন্তু সবাই তার সাথে ব্যবসা করেছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের প্রচুর অস্ত্র বিক্রি করেছে। হ্যাঁ, এবং সিসির যে মানবাধিকার ভায়োলেশন যেগুলো ছিল, এগুলোতে তারা কিছু কথা বলেনি, চুপ করেছিল। অথবা চুপ করে না থাকলেও এমন ভাবে কথা বলেছে যাতে সিসি সরকারের কোনো ক্ষতি না হয়। কিন্তু এখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সে যখন এখানে ঝামেলা করলো, বললো যে না, তোমার তো এখানে হিউম্যান রাইটস এর প্রবলেম আছে, তোমার এটা ঠিক না করলে তোমার অস্ত্র দেবো না। এই ধরনের কথা বলার পরে কি হলো, ফ্রান্সের সাথে কিন্তু কাট অফ হয়ে গেল। তো ফ্রান্সের সাথে কাট অফ হওয়ার পরে তখন ইজিপ্ট কি করা শুরু করলো, তারা অল্টারনেটিভ দেখা শুরু করলো। দে ওয়েন্ট টু ইটালি, দে ওয়েন্ট টু জার্মানি, দে ওয়েন্ট টু সাউথ আফ্রিকা। মানে যেই কান্ট্রিগুলো তাদেরকে হয়তোবা অস্ত্র দেওয়ার ব্যবস্থা করে দিবে, হয়তোবা প্রথম প্রশ্নে তাদেরকে আটকে দিবে না। জার্মানি আটকে দিতে পারে, কিন্তু জার্মানি তাদেরকে যে যুক্তিটা দিচ্ছে সেটা হচ্ছে, যে অস্ত্রগুলো ইজিপ্টকে তারা দিচ্ছে, সেই অস্ত্রগুলো হিউম্যান রাইটস ভায়োলেশনে ইউজ হবে না। এই ধরনের একটা যুক্তি দিয়ে তারা কিন্তু এটাকে জায়েজ করে নিচ্ছে, হ্যাঁ, জাস্টিফাই করে নিচ্ছে তারা। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে আগে যেই ডিপেন্ডেন্সিটা ছিল ওয়েস্টের উপরে, সেটা এখন কমপ্লিট ডিপেন্ডেন্সি নাই। এখানে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তখন
যে রেজিম গুলো আছে, কান্ট্রি গুলো আছে, তারা কিন্তু নিজের সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন হয়ে গেছে। এটা আমরা ইজিপ্ট বলি, সৌদি আরব, ইউএই, অথবা আমরা টার্কির কথা বলি, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু মিডল ইস্টে একই জিনিস হয়েছে। এটা আমি ওভারঅল একটা মিডল ইস্টের একটা আইডিয়া দিলাম। হ্যাঁ, মিডল ইস্ট এবং জি নর্থ আফ্রিকা এরিয়ার একটা আইডিয়া দিলাম, এখানে সবাই ইনসিকিউর হয়ে এই কাজটা করছে। একইভাবে আমরা এই জিনিসটা যদি আমরা একদম গ্লোবাল উল্টা দিকে অন্য পাশে যদি যাই, আমরা ইস্ট এশিয়াতে যদি যাই, আমরা সাউথ সাউথ চায়না সি নিয়ে আমরা কথা বলেছি। জি সাউথ চায়না সি নিয়ে চায়নার সাথে অনেকগুলো কান্ট্রির টেনশন চলছে। হ্যাঁ, ভিয়েতনামের টেনশন চলছে। সো ভিয়েতনাম রিসেন্ট টাইমে যেটা হচ্ছে, তারা নৌবাহিনীর শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। হ্যাঁ, তারা অনেকগুলো দেশ থেকে তারা অস্ত্র কিনে, মেইনলি রাশিয়া থেকে তারা প্রচুর অস্ত্র কিনেছে। হ্যাঁ, প্লাস এখানে ইন্ডিয়াও চাইছে তাকে অস্ত্র বিক্রি করতে। হ্যাঁ, তারপরে এতকাল ফিলিপিন যাবৎ ফিলিপাইনের বেসিক্যালি তার কোনো নেভি ছিল না। হঠাৎ করে এই দুতার্তে ক্ষমতা আসার পর থেকে তারা তাদের নেভি তৈরি করা শুরু করেছে। এখন কিন্তু যেই লাইনে তারা এগুচ্ছে, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা শক্তিশালী নৌবাহিনী কিন্তু তারা তৈরি করে ফেলতে চাচ্ছে। ইন্দোনেশিয়া অনেকদিন যাবত তার ইকোনমি খারাপ ছিল, যেটা কারণে তাদের এখানে একটা ভালো আর্গুমেন্ট ছিল যে আমরা ইকোনমি খারাপ, সো আমরা ডিফেন্স বাজেট বাড়াবো না, আমাদের ডিফেন্সের নতুন করে কোনো প্রজেক্ট নেওয়ার দরকার নেই। তো এখন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, জি কারণ রিসেন্ট টাইমে চায়নার সাথে যেই সমুদ্র সীমা নিয়ে যে ধরনের ক্ল্যাশ গুলো হয়েছে ইন্দোনেশিয়া কিন্তু জেগে উঠেছে যে না, এভাবে কিন্তু ঘুমিয়ে থাকা যাবে না। আমার জি ইকোনমি কবে ভালো হবে সেটার জন্য আমি বসে থাকবো, আর আমার আমার অঞ্চল থেকে তারা যা ইচ্ছা নিয়ে চলে গেল, যে ফিশিং ফিশিং রাইটস, অথবা যে আমরা যেটা বলি যে মিনারেল রিসোর্স, সবগুলো নিয়ে চলে গেল চায়না, আর আমরা কিছু বলবো না। তো এই জিনিসগুলো কিন্তু তাদেরকে আহ, জাগিয়ে তুলেছে যে ইন্দোনেশিয়া একটা চিন্তিত ভেরি করেছে জি লার্জ কান্ট্রি এবং স্ট্র্যাটেজিক্যালি ভেরি মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায়। তো এরকম একটা ইম্পর্টেন্ট জায়গাতে তারা কিন্তু বুঝতে পেরেছে যে তাদেরকে কিন্তু এভাবে ঘুমিয়ে থাকলে চলবে না। সো রিসেন্ট টাইমে আমরা দেখছি যে তারা কিন্তু ডিফেন্সের দিক থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন যেহেতু তাদের ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, তারা যেটা করছে ঠিক একইভাবে মিডল ইস্টে যে জিনিসটা করছে, মিডল ইস্টের ইকোনমি কিন্তু ভালো না, কারণ তেলের দাম কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, তেল থেকে যেহেতু রেভিনিউ কমে গেছে, মিডল ইস্ট যে জিনিসটা করছে তারাও একই জিনিস করছে, সেটা হচ্ছে নিজে তৈরি করা। যে অস্ত্রগুলোর উপরে তারা টোটালি ডিপেন্ডেন্ট ছিল ওয়েস্টের উপরে, সেইগুলো ডিপেন্ডেন্সি কমানো, এমন কান্ট্রির কাছে যাওয়া যে কান্ট্রি আরো সহজে কোন শর্ত ছাড়া তাদের কাছে অস্ত্র বিক্রি করবে। হ্যাঁ, যেমন টার্কি। হ্যাঁ, ইন্দোনেশিয়ার সাথে টার্কির একটা ভালো সম্পর্ক আছে। টার্কি কিন্তু সবাইকেই অস্ত্র দিতে চাচ্ছে এবং এট দ্য সেম টাইম টেকনোলজি সহ অস্ত্র দিতে চাচ্ছে। হ্যাঁ, যেটা ভেরি লিউক্রেটিভ। হ্যাঁ, টেকনোলজি সহ দেওয়া মানে হচ্ছে তার যেই দেশের সাথে করবে সেই দেশের ফ্যাক্টরি তৈরি হবে, সেই দেশের কর্মসংস্থান হবে, সেই দেশের ইকোনমি বেটার হবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেকের জন্য কিন্তু একটা ভালো অফার। তো ইজিপ্ট আমরা যে টার্কি বেশ কয়েকটা কান্ট্রিতে এই প্রজেক্ট আগাচ্ছে, যেমন পাকিস্তানের সাথে তারা আগাচ্ছে, তারা বাংলাদেশের সাথে তারা আগাতে চাইছে, তারা ইন্দোনেশিয়াকে অলরেডি এই টেকনোলজি দিচ্ছে তাদের মিলিটারি প্রোডাকশনের জন্য। সো এই যে নিজস্ব একটা ক্যাপাবিলিটি তৈরি করে, এটা কিন্তু পুরোপুরি কিন্তু হয়েছে এই গ্লোবাল অর্ডারটা দুর্বল হয়ে যাওয়ার কারণে। কারণ সবাই কিন্তু মনে করছে যে আমি যদি সাপোর্ট না পাই, এখানে কিন্তু বড় ভাই নাই যে আমার উপরে ছাতা দিয়ে রেখে দিবে, হ্যাঁ, আমব্রেলা দিয়ে রেখে দিবে, আমাকে বিপদ থেকে বাঁচাবে। হ্যাঁ, বৃষ্টির দিনে আমার উপর আমব্রেলা ধরে ধরে দিবে এবং আমার গায়ে বৃষ্টি পড়বে না। তো এই ধরনের যে চিন্তাগুলো এতদিন ছিল, সেটা কিন্তু এখন থাকছে না, সবাই কিন্তু ইনসিকিউর। আমরা জি লেটেস্ট আমরা কয়েকটা পর্বে আমরা আলোচনা করেছি ইন্ডিয়া চায়নার ইস্যু নিয়ে। হ্যাঁ, যে জি হিমালয়ে যে কনফ্লিক্টটা হচ্ছে, সেই কনফ্লিক্টের কারণে আমরা বলেছি যে এখানে কয়েকটা কান্ট্রি কিন্তু অলরেডি একটা ইম্পর্টেন্ট স্ট্যান্স নিয়েছে। যে পাকিস্তান তো সবসময় চায়নার পক্ষেই ছিল বেসিক্যালি, কিন্তু নেপাল এবং বাংলাদেশ যে স্ট্যান্সটা নিয়েছে রিসেন্ট টাইমে, সেটা কিন্তু পলিটিক্যালি ভেরি বোল্ড স্ট্যান্স ছিল। হ্যাঁ, এই ধরনের বোল্ড স্ট্যান্স নেওয়ার পরে ইউ অবভিয়াসলি এক্সপেক্ট সাম রিয়াকশন ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, কারণ ইন্ডিয়া কিন্তু এটাকে হস্টাইল একটা অ্যাকশন হিসেবে দেখেছে। ইন্ডিয়া কিন্তু চিন্তা করেছে যে এরা কি সবাই আমার বিপক্ষে চলে গেল। যেটা হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে কেউ যদি নিউট্রালও যদি থাকে, কেউ যদি বলে যে আমি আসলে নিরপেক্ষ, তারপরেও কিন্তু ইন্ডিয়া বুঝবে যে এই পরিস্থিতিতে কেন সে নিরপেক্ষ, সেটা আমার পক্ষে থাকার কথা। সো আমার পক্ষে না থেকে সে নিরপেক্ষ থাকা মানে হচ্ছে বেসিক্যালি সে চায়নাকে হেল্প করছে। হ্যাঁ, জি এবং ইন্ডিয়া কিন্তু এখন ডিফেন্সিভ অবস্থানে থেকে ডিফেন্সিভ চিন্তা করছে। সে কিন্তু অলওয়েজ চিন্তা করছে সবাই আমার এগেইনস্টে চলে গেছে, সো সে কিন্তু নিজের যে শক্তিটা সেখানে দেখানোর চেষ্টা করছে। বিকজ ইন্ডিয়ার যে উইকনেস গুলো, সেগুলো কিন্তু এক্সপোজড হয়ে গেছে। সো উইকনেস এক্সপোজড হওয়ার কারণে সবাই কিন্তু সেই উইকনেস গুলো ব্যবহার করার চেষ্টা করছে, তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে।
তো এই যখন ব্যবহার করার চেষ্টা করছে তখন কিন্তু ইন্ডিয়া কিন্তু আরো বেশি নিজের উপরে সে আরো মানে কঠোর হওয়ার চেষ্টা করছে, না আমি এই সুযোগগুলো ওদেরকে দিব না, আমার প্রতিবেশীদেরকে আমি আমার উপর লিডারশিপ নিতে দেবো না। সো ইন্ডিয়া যত বেশি এখানে কনজারভেটিভ হওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই তার যে প্রতিবেশী দেশগুলো তারা কিন্তু তত বেশি ইনসিকিউর ফিল করবে। কারণ ইন্ডিয়া ইজ এ ভেরি লার্জ কান্ট্রি, ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা কান্ট্রি, যদিও তারা ইন্টেলেকচুয়ালি সেই লেভেলে তারা কিন্তু নিজেদেরকে প্রুভ করতে পারেন রিসেন্ট টাইম আমরা যেটা দেখেছি, কিন্তু তার বিশাল মিলিটারি কারণে সে কিন্তু আশেপাশের দেশগুলোর সাথে কিন্তু অনেক ধরনের ঝামেলার সাথে সে কিন্তু করতে পারে। জি হ্যাঁ, সো এইরকম একটা অবস্থায় ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো আছে ইনক্লুডিং বাংলাদেশ, তারা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু খুব সিরিয়াসলি কিন্তু নেবে। আমরা এর আগে মিডল ইস্টের যেটা কথা বললাম, অথবা সাউথ চায়না সির কথা বললাম, আমরা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিনের কথা বলছি, ঠিক একই সিচুয়েশন কিন্তু এই বঙ্গোপসাগর হতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এর আগে যখন মিয়ানমারের সাথে যখন বাংলাদেশের সমস্যা হয়েছে, যখন এই 11 লক্ষ রেফিউজি যখন মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসলো, তখন কিন্তু বাংলাদেশ রিয়েলাইজ করেছে যে বাংলাদেশের একটা শক্তিশালী নৌবাহিনী দরকার, যেটা জি কারণে কিন্তু বাংলাদেশ তখন নৌবাহিনী তৈরি করা শুরু করেছে। কিন্তু এখন যদি আমরা চিন্তা করি যে এখন যদি ইন্ডিয়া চায়না দুইটা বিশাল কান্ট্রি যদি এখানে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমরা যেটা বলেছি দুটো বিশাল হাতি দৌড়াদৌড়ি শুরু করেছে, তো দুটা বিশাল হাতি যদি দৌড়াদৌড়ি শুরু করে, দেন ইফ ইউ আর নট কেয়ারফুল দে উইল সিম্পলি স্ট্যাম্পিড ইউ, মানে সে একেবারে তোমাকে পিষে ফেলবে। তো এই ক্ষেত্রে আমরা যদি মানে বাংলাদেশের স্ট্যান্স থেকে যদি বলি যে বাংলাদেশ এক্ষেত্রে যদি নিজের অবস্থানটা শক্ত না করে, তাহলে কিন্তু সে পিষে যাবার কিন্তু অবস্থা কিন্তু তৈরি হবে। এখানে এখানে এটা ডিপেন্ড করবে না যে বাংলাদেশ ইন্ডিয়ার পক্ষে নাকি চায়নার পক্ষে, ইট উইল নট ডিপেন্ড, বিকজ তারা যখন বাংলাদেশকে ব্যাটল গ্রাউন্ড মানিয়ে ফেলবে, তখন ব্যাটল গ্রাউন্ডটাই কিন্তু ফ্ল্যাটেন আপ হয়ে যায়। মানে যখন হাতি দৌড়াদৌড়ি শুরু করবে তখন ব্যাটল গ্রাউন্ড যে মাটিটা, সেই মাটিটা কিন্তু সমান হবে। সো উই হ্যাভ টু বি হুম ভেরি কেয়ারফুল যে উই ডোন্ট বিকাম আ ব্যাটল গ্রাউন্ড বিটুইন টু ভেরি বিগ পাওয়ার্স। ঠিক আছে, তো রাইট একদিক থেকে যেমন পলিটিক্যাল প্রুডেন্সি দরকার, পলিটিক্যালি নিজেদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি গুলো দেখানোর সাথে দরকার আছে, বাট এট দ্য সেম টাইম এখানে কিন্তু ডিফেন্সের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, যেটা আমরা বলি যে সামরিক শক্তি, এটা কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, তো এটা কিন্তু একেবারে ম্যান্ডেটরি হয়ে গেছে, যে আমরা মিডল ইস্টে যেটা দেখেছি, সাউথ চায়না সিতে দেখেছি, একই জিনিস কিন্তু এই বঙ্গোপসাগরে কিন্তু হতে হবে, এবং এটা এটা হবেই। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এটা হবেই। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে ওভারঅল গ্লোবাল যে অর্ডারটা, সেই গ্লোবাল অর্ডারটা আগে বলছিলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, বা পরে আমরা বলছি কলাপস করছে। কলাপস এরকম করছে পরিস্থিতিতে কেউ আসলে ওয়ার্ল্ড অর্ডারের উপর ডিপেন্ড করতে পারছে না যে কোনো সমস্যায় পড়লে কেউ এসে তোমাকে বাঁচিয়ে দেবে। ঠিক আছে, নিজের সমস্যা নিজেকে সলভ করতে হবে, এবং যত ধরনের নিয়ম আছে সব নিয়ম সে দরকার হলে তার বাইপাস করতে হবে। যেটা বলছিলাম যে অস্ত্র আমদানির ক্ষেত্রে কেউ যদি ঝামেলা করে, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ আদার অল্টারনেটিভস, দোজ হু উইল নট ক্রিয়েট এনি ট্রাবল উইথ ইউ। হ্যাঁ, মিডল ইস্টে যেটা করেছে ঠিক একই জিনিসগুলো বাংলাদেশের ক্ষেত্রে যেন বলি, বাংলাদেশে আলটিমেটলি বাংলাদেশে কিন্তু সেই পথে হাঁটতে হবে। জি এখন সব রাষ্ট্রই আসলে বেসিক্যালি চিন্তা করবে তার সেলফ ডিফেন্স, যে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এবং আহ, এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজের দেশের যে কন্ট্রোলটা যাতে আরেক মানে অন্য দেশের আহ, চিন্তার উপর নির্ভর না করে। তো সেভাবে আমরা আমরা আশা করি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার শক্তি বৃদ্ধিতে আহ, যেভাবে এখন সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে, সেটা অব্যাহত রাখবে। তো আহ, সামনের দিনগুলোতে আর কি দেখতে পারি এই আহ, সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। মানে এই যে সমৃদ্ধশালী বাংলাদেশ, এটা কিন্তু আমরা চিন্তাই করতে পারবো না যদি বাংলাদেশের সিকিউরিটি যদি ঠিক না থাকে। এই যে একটু আগে যে রাইট বলছিলাম যে মিডল ইস্টের কান্ট্রি গুলো যেই প্রবলেমে পড়েছে, তারা সবসময় অয়েল ডিপেন্ডেন্ট ছিল, যে তেল বিক্রির পয়সা থেকে তারা দেশ চালাতো। এখন তেল বিক্রির কোথায় তেল বিক্রি, সেই $100 থেকে $100 তেল থেকে এখন এটা $30 নিচে নেমে চলে এসছে। দ্যাট মিনস এখান থেকে বেয়ারলি এনি কাইন্ড অফ প্রফিট তারা করছে, এবং অনেক ক্ষেত্রে লস হচ্ছে। তো এই অবস্থায় তারা যদি শুধুমাত্র ইকোনমি নিয়ে যদি চিন্তা করে, তাহলে কিন্তু তার দেশের যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে যাবে। হুমকির মধ্যে সেই যে পড়ে যাবে। অস্তিত্ব, নিজের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন যদি হয়ে যায়, তাহলে আমি ইকোনমি দিয়ে কি করবো? যেটা একটু জি আগে বলছিলাম যে যদি বিশাল দুটো হাতি এখানে দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে তো আমার জীবন নিয়ে টানাটানি, আমি এখানে যে
কি খেলাম, যে রুটি খেলাম না ভাত খেলাম, ইট ডাজন্ট ম্যাটার ইফ আই এম স্ট্যাম্পল, হ্যাঁ, ইফ আই এম জি, ট্রাম্পলড আন্ডার দ্য ফিট অফ টু হিউজ পাওয়ারফুল কান্ট্রিজ। এলিফ্যান্টস। হ্যাঁ, হ্যাঁ, তারা যদি এখানে দৌড়দৌড়ি শুরু করে, সো একটা হচ্ছে যে পলিটিক্যাল প্রুডেন্সি এখানে দরকার, যে বেইজিং এবং দিল্লি দুটোতেই কিন্তু নিজের একটা ইনফ্লুয়েন্সিয়াল অবস্থান কিন্তু দরকার। হ্যাঁ, সেটা জি, পলিটিক্যাল প্রুডেন্সি। বাট একই সাথে যদি নিজের সামরিক শক্তি যদি না থাকে, যদি জিরো থাকে সামরিক শক্তি, হুম, অথবা একেবারেই ইনক্যাপেবল থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল পাওয়ার হিসেবে কিন্তু সামনে আসতে পারবে না। কারণ পলিটিক্যাল পাওয়ারের পিছনে যদি হার্ড শক্তিটা, যে মানে পিছনে ব্যাকিং যদি না থাকে, মোট কথা আমি যেখানে বসে আছি সেখানে যদি শক্ত চেয়ার যদি না থাকে, তাহলে মুখে যত কথাই বলি না কেন সেটা শুধু লাভ হবে না। বাকওয়াজ হয়ে থাকবে। হ্যাঁ, ওটা কিন্তু কেউ ঠিক, কিন্তু গুরুত্ব দিবে না। কেউ, যখন সবাই জানবে যে সে যেই কথাগুলো মুখ দিয়ে বলছে তার পিছনে শক্ত একটা ভিত্তি আছে, সে শক্ত একটা চেয়ার উপর বসে আছে, সে যদি কেউ বুঝে, তখন কিন্তু সে কিন্তু ঝামেলা করবে না। তখন কিন্তু দুই হাতই কিন্তু দূরে থাকবে, দুই হাতিকে কিন্তু আমরা কিন্তু আলাদাভাবে বলতে পারবো, এবং দুই হাতি কিন্তু এক পর্যায়ে কিন্তু কন্ট্রোলও করা সম্ভব। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা করার জন্য যে কাজটা করতে হবে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার সামর্থ্য কোনো বাড়াতে হবে। আর কোনো হুম, অল্টারনেটিভ নাই, এটা কোনো অল্টারনেটিভ জি, নাই। একটা হচ্ছে যে সামরিক শক্তি বৃদ্ধি করা, বাট আরেকটা একই সাথে হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য নিজস্ব যে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোকে আরো অনেক অনেক ডেভেলপ করা। কারণ কারেন্টলি জি, যে অবস্থায় রয়েছে, কারেন্টলি যে এক্সপ্লোসিভ সিচুয়েশনে আমরা যে অবস্থান করছি, যে আমরা অলরেডি আমরা ডিসকাস করেছি যে হিমালয়ে যে উত্তেজনাটা তৈরি হয়েছে, এটা কিন্তু খুব সহজে কিন্তু যাচ্ছে না তারা, শেষ হবে কারণ না। তারা কিছু পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার তারা ওখানে তৈরি করে ফেলেছে। তো আমরা যদি মনে করি 2 বছর পরে এটা ঠান্ডা হয়ে যাবে, ইটস রং। 2 বছর পরে ঠান্ডা হচ্ছে না, তার কারণ হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচারটাও মুছে যাবে না। হ্যাঁ, রাইট, এবং যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কিন্তু আরো দেখবো সামনের দিনগুলোতে চায়না এখানে প্রবাবলি বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, বিশেষ করে তার মিলিটারি গত ইনফ্রাস্ট্রাকচার তৈরি আলোচনায় করার এটা জন্য। আমরা বিস্তারিত আলোচনা হ্যাঁ, করেছি যে সো তিব্বত এবং উইঘুরে সেই কাজগুলো কিন্তু সে করবে। তো এই কাজগুলো যদি সে করে তাহলে কিন্তু উত্তেজনা আরো বাড়বে। তো সেটাই, উত্তেজনা কন্টিনিউয়াস বাড়তে থাকলে তখন কিন্তু বাংলাদেশ যে প্ল্যান গুলো সে সে করেছে 2030 সালে, 2041 সালের যে সমৃদ্ধশালী বাংলাদেশের প্ল্যান, সেই প্ল্যান কিন্তু বাস্তবায়িত হবে না। কারণ তার জি, সিকিউরিটি কিন্তু এখানে থ্রেটেন্ড হয়ে যাবে। হ্যাঁ, দুটা বিশাল কান্ট্রি কিন্তু বাংলাদেশকে ব্যাটলফিল্ড হিসেবে দেখা শুরু করবে। হ্যাঁ, এইটা যদি আমরা হতে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যতই সুন্দর সুন্দর প্ল্যান করি, কোনো প্ল্যানই কিন্তু কাজে আসবে না। জি। ধন্যবাদ শরীফ ভাই চমৎকার আলোচনা করার জন্য। তো আগামীকালকে আমরা নতুন আলোচনা নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালাম।